দুপুরে বরিশালের নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। কাল যাবেন টুঙ্গিপাড়া ও মাদারীপুরের কালকিনি। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। কক্সবাজারের বেশিরভাগ আসনেই নৌকার সাথে ঈগল ট্রাকের লড়াই, ভোটের মাঠে কল্যাণ পার্টির মোহাম্মদ ইব্রাহিম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে, সাথে আছে আমি রোমান আমিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। নির্বাচনী প্রচারণায় আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি। বঙ্গবন্ধু কন্যার আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করেছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। জনসভায় 10 লাখ লোকের সমাগম হবে বলে জানিয়েছেন নেতারা। প্রধানমন্ত্রীকে এক নজর দেখতে মুখিয়ে আছেন এ অঞ্চলের মানুষ। নির্বাচনী জনসভা থেকে আওয়ামী লীগ সভাপতির কাছ থেকে দক্ষিণাঞ্চলের আরও উন্নয়নের প্রতিশ্রুতি শোনার অপেক্ষায় বরিশালের মানুষ। দর্শক, এবার বরিশাল থেকে আওয়ামী লীগ সভাপতির নির্বাচনী জনসভার প্রস্তুতি জানাচ্ছেন সহকর্মী সুখেন্দু এদবর। আর মাত্র কয়েক ঘন্টা পরেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের এই যে বঙ্গবন্ধু উদ্যানে ভাষণ দেবেন। তার এই যে আগমনকে ঘিরে এখানকার নেতাকর্মীদের মধ্যে কিন্তু যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। সকাল থেকেই কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে নেতাকর্মীরা তারা কিন্তু যে এই যে বঙ্গবন্ধু উদ্যানের আশেপাশে এসে ভিড় করছে এবং যে এখানকার যে আওয়ামী লীগ সহ যে সাধারণ মানুষ তারা কিন্তু সবাই আগমনকে কেন্দ্র করে একটা যে উৎসাহ উদ্দীপনা এবং যে মাননীয় প্রধানমন্ত্রী এখানে এই অঞ্চলের মানুষের জন্য অনেক উন্নয়ন করেছে। ভোটের প্রচারণায় কাল গোপালগঞ্জ ও মাদারীপুরের কালকিনি যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3 আসনের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় 2টি এবং মাদারীপুর 3 আসনের কালকিনিতে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। সব প্রস্তুতি শেষ করেছে আওয়ামী লীগ ও প্রশাসন। গোপালগঞ্জ ও কালকিনি প্রতিনিধির তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। গোপালগঞ্জ 3 আসনে প্রায় শতভাগ ভোট পেয়ে 7বার সংসদ সদস্য হয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজের নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ায় প্রচারণায় তেমন সময় দিতে পারেন না তিনি। নিজ দায়িত্বে ভোটের সব আয়োজন করে থাকেন নেতাকর্মীরাই। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সমন্বয় করে সবাই প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমরা জননেত্রী শেখ হাসিনার জন্য ভোট চাই। জননেত্রীকে ভোট দেওয়ার জন্য তারা মনে করতেছে ওনার কাছে আমরা ঋণী। ওনার দাদা নামীয় কলেজটিতে নির্বাচনী জনসভা করবে, এই জন্য এই কোটালীপাড়া মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন। প্রিয় নেত্রীর আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শনিবার সকালে টঙ্গিপাড়া শেখ মুজিবুর রহমান কলেজ মাঠ এবং দুপুরে কোটালীপাড়া শেখ লুৎফর রহমান কলেজ মাঠে ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মঞ্চ তৈরি সহ সব প্রস্তুতি শেষ, জোরদার করা হয়েছে নিরাপত্তাও। আমাদের কোটালীপাড়ার মানুষ উৎফুল্ল, এমনিই আমরা কিন্তু উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচন পরিচালনা করতেছি। প্রিয় নেত্রী আসলে কি বলেন সেটা শোনার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। রাজনীতির 43 বছরে প্রথমবারের মতো মাদারীপুরের কালকিনিতে যাচ্ছেন শেখ হাসিনা। বিকেলে ভাষণ দেবেন উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে নির্বাচনী জনসভায়। প্রধানমন্ত্রীকে সরাসরি এক নজর দেখতে মুখিয়ে এই অঞ্চলের মানুষ। তার সামনাসামনি যে আমরা দেখতে পাবো। কালকিনিবাসী অনেক আনন্দিত, অনেক উচ্ছ্বসিত, অনেক গর্বিত আমরা। দলের নেতাকর্মীদের মাঝে বাঁধ ভাঙা উচ্ছ্বাস ও সাজ রব। জনসভায় আসবেন কয়েক লাখ মানুষ বলছেন নেতারা। বক্তব্য শুনে নির্দেশনা শুনে নিশ্চয়ই উজ্জীবিত হয়ে সারিবদ্ধভাবে একদম নির্বাচনের শতভাগ নৌকার পক্ষে ভোট দেবে বলে আমি বিশ্বাস করি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে যাদেরকে এখানে দেবেন, বিভিন্ন জায়গায় প্রার্থী করবেন নৌকা প্রতীকে, আমরা সব মুক্তিযোদ্ধারা সেই নৌকা প্রতীকের পক্ষে আমরা কাজ করব। নেতাকর্মীরা বলছেন ডাসার ও আংশিক সদর মিলে মাদারীপুর 3 আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সোবহান গোলাপের নেতৃত্বে কালকিনিতে প্রধানমন্ত্রীর সফর আরও উজ্জীবিত করবে নৌকার সমর্থকদের। সমর ইসলাম, 21 টেলিভিশন।
ভোটের দিন ঘনিয়ে আসার সাথে সাথে সারা দেশে জোর প্রচার চালাচ্ছেন প্রার্থীরা। ভোর থেকে রাত পর্যন্ত পথসভা, সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। প্রতিদ্বন্দ্বীরা সকাল থেকে ঘুরছেন হাটবাজার ও গ্রাম পাড়া মহল্লায়। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট মাসুম আলিসার। মাদারীপুর ৩ আসনে জমে উঠেছে নৌকার প্রচার। গণসংযোগ আর প্রচারণায় ব্যস্ত নৌকার প্রার্থী আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। পৌর এলাকার দক্ষিণ ঠ্যাঙ্গামারায় উঠান বৈঠকে উন্নয়নের জন্য নৌকায় ভোট চান তিনি। নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য শামীম ওসমান জালকুড়ি এলাকায় নির্বাচনী পথসভা করেন। বৃহস্পতিবার নগরীর চাষাড়ায় নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে জনসভা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শেষ করবেন। ৪ তারিখ আমাদের প্রচারণা শেষ সারা বাংলাদেশে। প্রচারণায় ঠাকুরগাঁও ২ আসনের ভোটের মাঠও সরগরম হয়ে উঠেছে। এ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ মাজারুল ইসলাম সুজন জয়ের ব্যাপারে আশাবাদী। নাটোর ৩ সিংড়া আসনের নৌকার প্রার্থী জুনায়েদ আহমেদ পলক প্রায় প্রতিদিনই গণসংযোগের পাশাপাশি উঠান বৈঠক করছেন। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম শফিকও প্রচার চালাচ্ছেন জোরে সোরে। নাটোর ২ সদর ও নলডাঙ্গা আসনের নৌকার প্রার্থী শফিকুল ইসলাম শিমুল ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারও চালাচ্ছেন গণসংযোগ। চাঁপাইনবাবগঞ্জ ৩ সদর আসনে বিএনপি থেকে অব্যাহতি নিয়ে আব্দুল মতিন বিএনএম থেকে নোঙ্গর প্রতীকে নির্বাচন করছেন। তার পক্ষে নির্বাচনী প্রচার চালাচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের একটি বড় অংশ। চাঁপাইনবাবগঞ্জ ২ নাচল গোমস্তাপুর ভোলাহাট আসনে সাবেক এমপি স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসও জোরে সোরে প্রচার চালাচ্ছেন। যশোর ৪ আসনে নৌকার প্রার্থী এনামুল হক বাবুল প্রচার চালালেও মাঠে নেই অন্য প্রার্থীরা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। দেশের সর্বদক্ষিণে সবচেয়ে বড় সমুদ্র সৈকতের জেলা কক্সবাজারে জমেছে নির্বাচনী আমেজ। ৪ আসনে ৩টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে আওয়ামী লীগ। একটিতে নৌকার প্রার্থী সালাউদ্দিন আহমেদের প্রার্থিতা আটকে থাকায় মূল প্রতিদ্বন্দ্বী কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। বাকি ৩ আসনে মূলত আওয়ামী লীগ প্রার্থীদের সাথে স্বতন্ত্র প্রার্থীদেরই লড়াই হবে। ভোটের দিন এগিয়ে আসায় ভোটারদের মধ্যেও আগ্রহ বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসবের আমেজে পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান তারা। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন আকবর সুমন। বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত কক্সবাজার। দেশের সর্বদক্ষিণের জেলাটি পর্যটন, লবণ, মৎস্য আহরণের জন্য বিখ্যাত। বিগত ১.৫ দশকে আধুনিকতার ছোঁয়ায় কক্সবাজার এখন উন্নত এক জেলা। পর্যটনকে তুলে ধরতে ৩.৫ লাখ কোটি টাকার বড় বড় মেগা প্রকল্পে বদলে গেছে কক্সবাজারের চেহারা। উন্নয়নের পালকে যোগ হয়েছে মহেশখালী মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প, কক্সবাজার বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প। সড়ক ও রেল যোগাযোগেও বিপ্লব ঘটেছে। সাগরের পাড় ঘেঁষে চলে গেছে মেরিন ড্রাইভ সড়ক। আর ঢাকার সাথে কক্সবাজারের রেল যোগাযোগ স্থাপনের পাশাপাশি আধুনিক রেল স্টেশনটি পর্যটনকে দিয়েছে নতুন মাত্রা। পর্যটন খাতকে অনন্য উচ্চতায় নিতে টেকনাফের সাবরাঙের এক্সক্লুসিভ পর্যটন কেন্দ্র সহ অসংখ্য প্রকল্পের কাজ চলছে। তাই কক্সবাজারকে নিয়ে স্থানীয়দের গর্বের শেষ নেই। ভোট যখন সামনে তখন ভোটারদের ভাবনা জুড়ে উন্নয়ন, তবে তারা চান শান্তিপূর্ণ পরিবেশ। প্রথমবারের মতো ভোট দেব, এই জন্য একটা উৎসব মুখর আমেজ আমাদের মধ্যে বিরাজ করছে। জমে উঠেছে নির্বাচন এবং এইটা একটা হাড্ডা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে কক্সবাজারে। এ পর্যন্ত কক্সবাজারে আমরা ভোটের পরিবেশ খুব শান্ত। কক্সবাজারের ৪টি আসনের মধ্যে কক্সবাজার ১ আসনে নেই নৌকার প্রার্থী। এ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের হাতঘড়ির সাথে লড়াই হবে সাবেক এমপি জাফর আলমের ট্রাক প্রতীকের। এ আসনে ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও ইসলামিক ফ্রন্টের প্রার্থী রয়েছে। যদি নৌকা থাকতেন তারা তাহলে চিন্তা করতেন ইব্রাহিমকে দিব না নৌকাকে দিব। এখন যেহেতু নৌকা নাই, তাদের সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে যে আমরা ইব্রাহিমকে ভোটটা দিব।
কক্সবাজার 2 আসনে নৌকার প্রার্থী আশিকুল্লাহ রফিক অনেকটাই সুবিধাজনক অবস্থানে আছেন। তার মূল প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের বিএনএম-এর শরীফ বাদশাহ। এ আসনেও ইসলামী ঐক্যজোট, ইসলামী ফ্রন্ট সহ বেশ কয়েকটি দল অংশ নিচ্ছে। আগামী 7 জানুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে কুতুবদিয়া মহেশখালীর মানুষ উৎসবমুখরভাবে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং নৌকার বিজয়কে নিশ্চিত করবে। কক্সবাজার 3 আসনে বর্তমানে এমপি সাইমুম সরোয়ার কমলের মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার মিজান সাইদ। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছে কল্যাণ পার্টি, জাপা, ন্যাপ ও বিএনএফ। আমরা আশা করেছিলাম সকল দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু তাদের হেরে যাওয়ার ভয়ে তারা নির্বাচনে আসেননি। তো যারা অংশগ্রহণ করেছেন আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচনের জয় পরাজয়ের হাত জনগণের উপরে। কক্সবাজার 4 আসনে বর্তমান এমপি নৌকার প্রার্থী শাহিন আক্তারকে চ্যালেঞ্জ জানাচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর। এ আসনে লড়ছে জাপা, তৃণমূল, বিএনপি, এনপিপি ও ইসলামী ঐক্যজোট। কক্সবাজারের 4 আসনে এবার ভোটার সংখ্যা 16,50,960 জন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। পলিথিন দূষণে বিষিয়ে উঠছে পরিবেশ, উৎপাদন ব্যবহার নিষিদ্ধের পরও মানছে না কেউ। আবার আমন্ত্রণ সকাল 9টার 21 সংবাদে। 7 জানুয়ারির ভোট ঘিরে রাজধানীর ছাপাখানা, ডেকোরেটর আর মাইক সাউন্ড সিস্টেমের দোকানগুলোতে এখন দিনরাত ব্যস্ততা। একদিনেই আগামী বছরে পুরো আয়ে আশাবাদী ব্যবসায়ী, মালিক ও শ্রমিকরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার বাণিজ্য নিয়ে 21 স্পেশালের 2 পর্বের আজ দেখুন প্রথম পর্ব, জানাচ্ছেন সাইদুল ইসলাম। ভোট উৎসবে মাঠে প্রার্থী, কর্মী, সমর্থকরা। তাদের হাতে নির্বাচনী প্রচার সামগ্রী তুলে দিতে ভোর থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত নানা ধরনের কারখানাগুলো। নীলক্ষেতের ছাপাখানাগুলোতে তৈরি হচ্ছে পোস্টার, লিফলেট, ফেস্টুন বা ব্যানারের ডিজাইন সহ নানা আয়োজন। বিরতিহীনভাবে চলছে ছাপার মেশিনগুলো। অর্ডার অনেক বেশি পাচ্ছেন বলছেন মালিক, শ্রমিকরা। কাজের চাপ মোটামুটি আছে, কাজ ভালোই পেয়েছি, আমরা করতেছি। এক সপ্তাহ পরের থেকে আরো একটু বেশি হবে আর কি। লেট করা যায় না, আসার লগে লগে ডেলিভারি দিতে হয়। তখন রাত্রে কাজ করে কমপ্লিট করে ডেলিভারি দিই, সকালে সব চলে যায়। আমাদের কাজের চাপ একটু বাড়ছে, আবার সামনে আরো একটু বাড়বে। প্রচারের জন্য একটু কাজ বাড়ছে। আগের চেয়ে চাঙ্গা প্রিন্টিং ব্যবসার কেন্দ্র আরামবাগ, ফকিরাপুল, পল্টন। কাজের চাপ বেশি থাকলেও ব্যবসায়িক সমৃদ্ধির আশাবাদে ঈদের আমেজে সংশ্লিষ্টরা। এমপি নির্বাচন হোক, তারপর আপনি চেয়ারম্যান, মেম্বার নির্বাচনগুলো হলে পোস্টার লাগানো, পোস্টার ছাপানো, এটার ভিতরে একটা প্রেস লাইন, একটা আনন্দ আছে। আমাদের দেশে নির্বাচন একটা ঈদ, একটা আনন্দের সময় এখন। ফার্মগেটের পোস্টার, ব্যানার, ফেস্টুন, ব্যাজ, নোটবুক, কলম কারখানাও আছে বিপুল অর্ডার। এই মুহূর্তে আমার সবচাইতে হট প্রোডাক্ট হলো নির্বাচনী পিন ব্যাজ, যেটা বুকে লাগায়, সবাই লাগাইতে পারে এটা। তারপরে আরেকটা আছে আমাদের আইডি কার্ড আছে ফিতা সহ, এটা করতেছি। নির্বাচনী পেন করতেছি। নির্বাচন কেন্দ্রিক আমি কিছু লোক বাড়িয়েছি, যেহেতু আমার প্রোডাকশন ক্যাপাসিটি বেশি লাগবে। কয়েকগুণ চাহিদা বাড়ায় হিমশিম খাচ্ছেন মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবসায়ী, শ্রমিকরা। প্রত্যেকটা এলাকার কাউন্সিলররা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকায় যারা রাজনীতিবিদ, যারা সুশীল সমাজ, তারাও মাইকের দোকানে এসে মাইক ভাড়া করছে। নির্বাচনী মুখক প্রত্যেকটা এলাকায় ক্যাম্পে ক্যাম্পে মাইক বাজবে। নির্বাচনে অনেক অনেক বেশি ব্যবসা হবে। পথে পথে বসানো অস্থায়ী নির্বাচনী ক্যাম্পগুলোতে চাহিদা বেড়েছে ডেকোরেটর সামগ্রীরও। নির্বাচন কেন্দ্রিক চাহিদা তো এখন থেকে আসতেছে, বলতেছে আমাকে একটা স্টল করে দেন, আমাকে একটা কত চেয়ার দেন, টেবিল দেন, আমরা আমাদের থাকলে আমরা দিয়ে দিই আর কি। এবারের নির্বাচনে কয়েকশো কোটি টাকা ব্যবসার আশা সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে আমাদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। প্রায় 3000 কারখানায় প্রতিদিন তৈরি হয় 1,40,00,000 পলিব্যাগ। ব্যবহারের পর এর ঠিকানা নদী, খাল কিংবা সমতল ভূমিতে। পানি ও মাটির ব্যাপক ক্ষতি করা পলিথিন দূষণে বাংলাদেশের অবস্থান বহু আগেই শীর্ষে পৌঁছেছে, অথচ 2002 সাল থেকে নিষিদ্ধ রয়েছে পলিথিনের ব্যবহার। ইয়াকুব লিটুর ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার।
সর্বগ্রাসী পলিথিন আইন করে বন্ধ করা হয়েছিল ২১ বছর আগে, কিন্তু কে শোনে কার কথা? ড্রেনের মধ্যে পলিথিন, এই বেরিবান্ধে পলিথিন, আমার প্রতিদিন রাস্তা আটকে যায়, পানির লাইন আটকে যায়, সুয়ারের লাইন আটকে যায়, বাড়ির সামনে এতগুলি করে গুয়ের ময়লা জমে থাকে এই মাত্র পলিথিনের কারণে। আমরা যখন বিদেশ থাকি, বিদেশের ভিতর কি সুন্দর পলিথিন ডেরে থাকে, একটা পলিথিনও বাইরে থাকে না, কি সুন্দর রাস্তাঘাট ফকফকা থাকে। ঢাকার পার্শ্ববর্তী নদীগুলোর তলদেশ ভরাট হয়েছে বেশ আগেই। পলিথিনের স্তর জমেছে পদ্মা, মেঘনা, যমুনা ছাড়িয়ে মফস্বলের নদীগুলোতেও, যার মধ্যে আছে হাসপাতাল আর ইলেকট্রনিক বর্জ্যও। সব মিলে চরমভাবে বিপর্যস্ত পরিবেশ, প্রাণ ও প্রকৃতি। গাং ভরে গেছে, নিচে সব সম্পূর্ণ মাটি না, খালি পলিথিন আর পলিথিন। ব্যবহার করার আইন আছে, এই আইন আমাদের দেশে কেউ মানে না। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার গবেষণা সেল বলছে ৩,০০০ কারখানা দৈনিক উৎপাদন করে ১,৪০,০০,০০০ ব্যাগ পলিথিন। ২৪,০০০ টন প্লাস্টিক বর্জ্য জমা পড়ে নদীতে। পদ্মা, মেঘনা, যমুনার মতো স্বচ্ছ নদীও এখন দিনে ধারণ করে ৭৩,০০০ টন বর্জ্য। শহর ছাড়িয়ে পলিথিন এখন গ্রামের জন্যও বোঝা। ক্ষতি হচ্ছে চাষবাস। ২ টাকা সদাই নিল একটা পলিথিন দিয়ে, আগে তো কাগজে দিত, কাগজটা মিশে যেত। কলকাতায় অনেক পলিথিনের ব্যাপারে আমাদের অভিযোগ আছে, কিন্তু এখানে আমি দেখছি যে সর্বত্র পলিথিন। আমরা অভ্যস্ত হয়ে গেছি এটাতে, যে আমি যখনই বাড়ি থেকে বেরোবো আমি একটা বাড়ির থেকে কাপড়ের ব্যাগ বা যে ব্যাগ হোক আমি নিয়ে যাব। বাপা বলছে পলিথিন বর্জ্যের নামে যা চলছে তাতে জীববৈচিত্র্য বহু আগেই পাল্টে গেছে, এখন শুধু ধ্বংসের জন্য অপেক্ষা। পরিবেশ অধিদপ্তরকে আমরা বলেছি কারখানাগুলো বন্ধের, এবং পাশাপাশি সরকারের কাছে আমরা বলতেছি পলিথিনের বিকল্প যে জায়গা আমাদের পার্ট, আমাদের যে সোনালিয়া, সেই জায়গাটায় যেন আমরা আরও বেশি সমৃদ্ধ হতে পারি। সাধারণের দাবি প্রাণ ও প্রকৃতি বাঁচাতে এখনই সোচ্চার হতে হবে, সরকারকে নিতে হবে কঠোর পদক্ষেপ। সুয়ারেজ লাইনগুলো আগে 5 বছর 6 বছর পরিষ্কার করতাম, এখন প্রতি 3 মাস পর আমাদের পরিষ্কার করতে হচ্ছে। কারণ হচ্ছে এই পলিথিনের অতিরিক্ত ব্যবহার। বাজারে যে কোনো জিনিস দেখছি যে ওপেন আমাদের পলিথিন দিচ্ছে প্রশাসনের সামনে। চাচা কত করে কেনেন কেজি? 250 টাকা করে। উচ্চ আদালতের রায় আর ভ্রাম্যমাণ আদালত সব কিছুকে ছাপিয়ে পলিথিন দিব্যি টিকে আছে শহর থেকে গ্রাম অঞ্চলের হাট বাজারে। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে ২১শে টেলিভিশন। নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের লালচর ঘিরে জেগেছে পর্যটনের অপার সম্ভাবনা। ১০ কিলোমিটারের সৈকত আর বিশাল চরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ পর্যটক ও ভ্রমণ পিপাসুরা। নোয়াখালী প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। পর্যটকদের পদচারণায় মুখর লালচর সমুদ্র সৈকত। 10 কিলোমিটারের বিশাল বিচে লাল কাঁকড়াদের সমারোহ থেকেই নতুন এই চরটির নাম হয়েছে লালচর। 3 বছর আগেও ছিল জনমানব শূন্য, সেই চরটিতেই এখন জমজমাট ভিড়। কেওড়া বাগান আর গাছগাছালিতে ভরা বালুময় বিশাল চরের মোহনীয় সৌন্দর্য উপভোগে দল বেঁধে হেঁটে বা মোটর সাইকেলে ছুটে চলেন পর্যটকরা। কেওড়া বাগানের ভেতর দিয়ে সড়ক তৈরি করেছে ইউনিয়ন পরিষদ। পর্যটকদের নিরাপত্তায় রয়েছে নানা ব্যবস্থা, আছেন স্বেচ্ছাসেবকও। লালচর কাঁকড়া থেকে, লাল কাঁকড়া থেকে এসেছে লোকমুখে শুনেছি, আর ফ্যামিলি পরিবার নিয়ে এসেছি সবাই, আলহামদুলিল্লাহ পানিতে দিচ্ছে। কিছুক্ষণ পর দেখা যাবে এখানে জোয়ার আসবে, জোয়ার আসার পর এখানকার অবস্থাটা আর একটু সুন্দর, কিছুটা কক্সবাজারের মতো পানিতে নামা যায়। এখানে যদি প্রশাসনিক কর্তৃপক্ষ আবার হাতিয়ার এমপি মহোদয় যদি এই চরটাকে সুদর্শনভাবে দেখে, তাহলে এটা ভবিষ্যতে ভালো একটা পর্যটন কেন্দ্র হবে। লালচর সহ হাতিয়ার সবগুলো সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো পর্যটক বান্ধব করতে সহযোগিতা দেবে প্রশাসন। টুরিস্টরা যেহেতু যায়, আমাদের সেখানে আসলে তাদের তেমন থাকার জন্য আবাসন ব্যবস্থা নেই, এই বিষয়টিও তারা স্থানীয় পর্যায়ে এটা করার চেষ্টা করছে। এবং আমরা স্থানীয় পর্যায়ে অনেক আমাদের যারা এই উদ্যোক্তা যারা, তাদেরকে আহ্বান জানানো হয়েছে, তারাও যদি এখানে অংশগ্রহণ করে আমরা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা করব। টুরিস্ট বান্ধব করা যায় সে লক্ষ্যে কিন্তু পর্যটন কর্পোরেশনও কাজ করছে। পর্যটন ঘিরে জেলার অর্থনৈতিক সমৃদ্ধির প্রত্যাশা স্থানীয়দেরও। রত্না জামান, ২১শে টেলিভিশন।
আর এরই সাথে শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুপুরে বরিশালে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা। কাল যাবেন টুঙ্গিপাড়া ও মাদারীপুরের কালকিনি। সারা দেশে জমজমাট নির্বাচনী প্রচার, নানা প্রতিশ্রুতিতে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা। কক্সবাজারের বেশিরভাগ আসনেই নৌকার সাথে ঈগল ট্রাকের লড়াই, ভোটের মাঠে কল্যাণ পার্টির মোহাম্মদ ইব্রাহিম। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।